সিধা কিছু করা পারি, তবে মিছা কথা কই না। একটা টাইমে ঢালিউডের বাংলা সিনেমাতে কিন্তু ত্রিমুখী একটা অলিখিত লড়াই শুরু হয় এবং এই ত্রিমুখী একটা অলিখিত লড়াইয়ে সামিল হয় যে তিনজন, মান্না, রুবেল অ্যান্ড আমিন খান। এবং এটা কিন্তু আমার মুখের কথা না, এটা পত্র পত্রিকাতে উঠে এসেছিল এবং প্রথম সারির পত্রিকাতে এই তিনজনের লড়াইয়ের ইতিহাস কিভাবে একে অন্যের মুখোমুখি হয়েছিল এবং তাদের যে আসলে উঠে আসা এবং কে কোন সময় উঠে এসেছিল এবং কিভাবে একটা ত্রিমুখী লড়াইয়ের সম্মুখীন তারা হয়েছিল, এটা নিয়ে আজকে আমরা বিশ্লেষণ ওয়াইজ আমরা কিছু কথা বলবো। এবং এটা কিন্তু লাস্ট 90s থেকে কিন্তু এটা রীতিমতো একদম চাঙ্গা দিয়ে ওঠে গোটা ইন্ডাস্ট্রি, এবং গোটা ইন্ডাস্ট্রিতে কিন্তু এই ব্যাপারটা রীতিমতো চাউর হয়ে যায় যে এই তিনজনের ভিতর একটা রাইভালারি এবং কে কাকে ছাড়িয়ে কে কাকে টপকে কে কী হবে এটা নিয়ে কিন্তু মূলত একটা প্রতিবেদন কিন্তু তখন আসে এবং এই তিনজনের এই টোটাল রাইভালারি পত্রিকাতে আসে এবং এটা নিয়ে আমরা কথা বলবো। তো এই কথা বলার শুরু থেকে আমাদের জানতে হবে যে আমরা পত্রিকার কাটিং একটু পরে দিচ্ছি, আমরা রন্ধ্রে রন্ধ্রে আমরা কাটিং দিয়ে কিন্তু ভিডিও বানাই। তো শুরুতে আমরা বলবো যে এই যে রাইভালারি তিনজনের ভিতর, আপনারা হয়তো সবাই জানেন যে 2000 সাল পরবর্তী সময় বা ওই টাইমের আশেপাশে এই তিনজনের ভিতর একটা তুমুল একটা প্রতিদ্বন্দ্বিতা কিন্তু ইন্ডাস্ট্রিতে স্টার্ট হয়। বাট এই প্রতিদ্বন্দ্বিতা তাই কিন্তু আমিন খান কিন্তু নাম লেখায় লাস্ট 90s পরে, মানে আপনি যদি হোল 90s যদি আপনি হিসাব করেন, আমিন খান কিন্তু এই দুজনের কারোরই কিন্তু রাইভালারি তো ছিলেন না এবং তাদের থেকে কিন্তু ধরাছোঁয়ার বাইরে ছিলেন। যদিও একক নায়ক হিসেবে আমিন খানের স্টার্টিং পয়েন্ট 1993 থেকে একক নায়ক হিসেবে তার শুরু হয়, কিন্তু মাঝখানে বিভিন্ন ধরনের ফিল্ম পলিটিক্সের শিকার থেকে শুরু করে ভালো ছবিতে কাজ না করা, বেশি বেশি মাল্টিকাস্ট বা লিড কাস্টিংয়ের সিনেমাতে কম কাজ করায় তিনি তার ওই জায়গাটা কিন্তু শুরুর থেকে যেরকম জৌলুস নিয়ে তিনি কাজ করেছিলেন, ওই অবস্থানটা কিন্তু তার আর পরবর্তীতে কিন্তু হোল 90s কিন্তু তার থাকে না। কিন্তু মান্না রুবেলের যে রাইভালারি, এটা কিন্তু বহুত পুরানি, সেই মিড 90s থেকে মূলত তাদের যে প্রতিদ্বন্দ্বিতা এটা কিন্তু মূলত চালু হয়ে যায়। এবং দেখেন এখানে পত্রিকাতে একদম স্পষ্ট লেখা আছে যে শীর্ষ আসনের দখল নিয়ে একটি অলিখিত একটা ত্রিমুখী প্রতিযোগিতা হয়ে আসছিল যে মান্না রুবেল এবং আমিন খানের মধ্যে। মান্না রুবেলের প্রতিযোগিতা দীর্ঘদিনের, হ্যাঁ। তো মাঝখানে রুবেলের আসলে যে ব্যাপারটা, যে তার ক্যারিয়ার একটু ডাউন হয়, এটা আপনারা সবাই জানেন। এবং সেই সময় কিন্তু বেসিক্যালি কিন্তু আমিন খানের উত্থানটা কিন্তু হয়। তো মান্না রুবেলের রাইভালারি চলে আসতেছিল এবং 90s একদম শেষ দিকে এসে কিন্তু রুবেলের একটু স্টারডম অনেক হারিয়ে ফেলে, একদম মানে একদম 19-20 না, একদম 10-20 অব্দি কিন্তু রুবেল তার স্টারডম হারিয়ে ফেলে। এবং তখন কিন্তু আমিন খানের কিন্তু একটা উত্থান কিন্তু শুরু হয়ে যায়। এবং মেইন কিন্তু 2000 সালে কিন্তু আমিন খানের ওই উত্থানটা তার হয়। একদিকে মান্না সফলতার একদম চূড়ায় উঠছে, রুবেল উঠছে নামছে, ঠিক এমন সময় আমিন খানের রীতিমতো একটা উত্থান। এবং এই ত্রিমুখী সমীকরণ নিয়ে কিন্তু পত্রিকাতে কিন্তু তখন কিন্তু লেখা আসতো যে আসলে হঠাৎ করে প্রতিযোগিতা আমিন খান নাম লেখায়, আমিন খানের একটা বড় ব্লকবাস্টার সিনেমা চলে আসে হীরাচনী পান্না, এবং এটার সুবাদেই কিন্তু মূলত এই সিনেমার উপর বেস করে কিন্তু মূলত আমিন খান কিন্তু রীতিমতো দাঁড়িয়ে যায় মান্না রুবেলের একদম একদম মানে বলা হচ্ছিল যে তাদের একদম রাইভালারি। তো এটা হচ্ছে মূলত এই তিনজনের রাইভালারির ইতিহাস। এবং এর পরবর্তীতে কিন্তু আপনারা দেখেছেন যে এর পরবর্তীতে রুবেল বা আমিন খান তারা কিন্তু তাদের স্টারডমটা ওই লেভেলের কিন্তু পরবর্তীতে আর টানতে পারেনি 2003-4 সালের পরে, হ্যাঁ। কিন্তু মান্না লাইফের শেষ দিন অবধি কিন্তু টেনেছিল। কিন্তু একটা টাইমে এই তিনজনের ভিতর কিন্তু একটা অলিখিত একটা লড়াই হতো, তো সেটা নিয়েছিল ফিল্ম স্টার স্পেশাল আয়োজন পেপার কাটিং সহ।